আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়, যে অধ্যায়ের নাম হচ্ছে অংশীদারি ব্যবসায়ের হিসাব, এই অধ্যায় থেকে আলোচনা করব। আসো আমরা অঙ্কটি দেখি। অলোক এবং অনিক একটি অংশীদারি ব্যবসায়ের দুজন অংশীদার। তারা ব্যবসায়ের লাভ লোকসান 3:2 অনুপাতে বন্টন করে নেয়। 2019 সালের 31 ডিসেম্বর তারিখে উত্তোলন, মুনাফার অংশ এবং অলোকের বেতন সমন্বয়ের পর তাদের মূলধন দাঁড়ায় যথাক্রমে 82,000 টাকা ও 63,200 টাকা। পরবর্তীতে দেখা গেল মূলধন ও উত্তোলনের উপর বার্ষিক 10% হারে সুদ ধরা হয়নি। অংশীদারদের উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে 12,000 টাকা এবং 7,400 টাকা। এই উত্তোলনের উপর সুদ ছিল 600 টাকা এবং 370 টাকা। অলোকের বার্ষিক বেতন 7,200 টাকা ডেবিট করার পর কিন্তু মূলধন ও উত্তোলনের সুদ সমন্বয়ের পূর্বে 2019 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের লাভ 35,000 টাকায় উপনীত হয়। এই উদ্দীপক থেকে আমাদের কাছে যা জানতে চাওয়া হয়েছে তা হচ্ছে: ক, অংশীদারদের প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। খ, লাভ লোকসান সমন্বয় হিসাব প্রস্তুত করো। গ, অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব প্রস্তুত করো। এবার আসো আমরা অঙ্কটি একটু বিশ্লেষণ করি। আমরা যে উদ্দীপকটি এখানে দিয়েছি এটি হচ্ছে সমন্বয়যুক্ত অংশীদারি ব্যবসায়ের হিসাবের একটি অঙ্ক। এখন কথা হচ্ছে আমরা কিভাবে বুঝবো যে অঙ্কটি সমন্বয়যুক্ত অংশীদারি ব্যবসায়ের হিসাবের অঙ্ক। প্রথমত, অঙ্কটির তারিখ যে দেওয়া থাকবে, শুরুতে যে তারিখটা দেওয়া থাকবে সেই তারিখটা দেওয়া থাকবে 31 ডিসেম্বর তারিখ দিয়ে, অর্থাৎ সমাপনী তারিখ দিয়ে অঙ্ক শুরু করা। এই প্রশ্নের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, এখানেও আমরা দেখতে পাই 2019 সালের 31 ডিসেম্বর তারিখে মূলধন, মুনাফার অংশ এবং অলোকের বেতন সমন্বয়ের পর তাদের মূলধন দ্বারা যথাক্রমে 82,000 টাকা ও 63,200 টাকা। এই যে মূলধন দেওয়া আছে অলোকের এবং অনিকের, এই মূলধন দুটি হচ্ছে সমাপনী মূলধন। তাহলে সমন্বয়ের অঙ্কের প্রথম যে শর্ত তা হচ্ছে এর যে মূলধন দেওয়া থাকবে সেই মূলধনটা থাকবে অবশ্যই কি মূলধন? সমাপনী মূলধন। আরেকটি বিষয় লক্ষ্য করলেও আমরা খুব সহজেই বলতে পারি এই অঙ্কটি একটি সমন্বয়ের অঙ্ক। তা হচ্ছে আমরা যদি প্রশ্ন লক্ষ্য করি, তোমরা এখানে লক্ষ্য করে দেখো, খ নম্বর প্রশ্নে বলা আছে লাভ লোকসান সমন্বয় হিসাব প্রস্তুত করো। সমন্বয়, এই সমন্বয় কথাটা যখন বলা থাকবে তখন ধরে নেব যে অঙ্কটি সমন্বয়ের অঙ্ক। আমরা সাধারণত যে অঙ্কগুলো করি অংশীদারি হিসাবের, তাতে লেখা থাকে লাভ লোকসান বন্টন হিসাব প্রস্তুত করো, কিন্তু এখানে কি দেওয়া আছে? লাভ লোকসান সমন্বয় হিসাব প্রস্তুত করো। এবং গ নম্বর প্রশ্নে এখানেও তোমরা লক্ষ্য করে দেখো সমন্বিত মূলধন হিসাব লেখা। সাধারণত যেটা লেখা থাকে সেটা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো, কিন্তু এখানে লেখা আছে সমন্বিত মূলধন। তাহলে এখানে সমন্বয় পেলাম এবং এখানেও সমন্বয় পেলাম। এর দ্বারা আমরা খুব সহজেই বুঝতে পারি এই অঙ্কটি হচ্ছে একটি সমন্বয়যুক্ত অংশীদারি ব্যবসায় হিসাবের অঙ্ক। এবার আসো আমরা অঙ্কটির সমাধানে যাই। ক নম্বর প্রশ্নে আমাদের কাছে চাওয়া হয়েছিল অংশীদারদের প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের একদম প্রথমেই প্রশ্নের মধ্যে যে সমাপনী মূলধন দেওয়া আছে, এখানে অলোকের দেওয়া আছে 82,000 টাকা এবং অনিকের দেওয়া আছে 63,200 টাকা। এই সমাপনী মূলধনটা প্রথমে আমাদের লিখতে হবে।
এ থেকে আমাদের যে সকল বিষয়গুলো ইতিমধ্যে সমন্বয় করা হয়ে গেছে, সে সমন্বয়কৃত বিষয়গুলো আমাদের যোগ বিয়োগ করতে হবে। যেমন এখানে সমন্বয় করা হয়ে গেছে ইতিমধ্যে উত্তোলন, মুনাফার অংশ এবং অলোকের বেতন। আমরা জানি উত্তোলন মূলধন থেকে সাধারণত কি করা হয়? বিয়োগ করা হয়। এখন আমাদের এখানে যেহেতু সমাপনী মূলধন বের করা আছে ইতিমধ্যে, আমরা জানতে চাচ্ছি প্রারম্ভিক মূলধন, তাই উত্তোলনকে এখন করতে হবে যোগ। মুনাফা সাধারণত মূলধনের সাথে যোগ করা হয়, কিন্তু এখানে যেহেতু আমরা প্রারম্ভিক মূলধন বের করতে চাচ্ছি, তাই এখন করব আমরা বিয়োগ। বেতনের ক্ষেত্রেও বেতন যেহেতু একজন অংশীদারের প্রাপ্য অংশ যা তার মূলধনকে বৃদ্ধি করে, বেতন যেহেতু ইতিমধ্যে সমন্বয় করা হয়েছে অর্থাৎ যোগ করা হয়েছে, তাই আমরা প্রারম্ভিক মূলধন নির্ণয় করার ক্ষেত্রে এই বেতনকে এখন আমরা বিয়োগ করব। তাহলে আবারও লক্ষ্য করো, উত্তোলন করব আমরা যোগ, মুনাফা করব বিয়োগ এবং বেতন করব বিয়োগ। তাহলে আমরা পেয়ে যাব প্রারম্ভিক মূলধন। এবার আসো আমরা সমাধান দেখি। শিরোনাম দিয়েছি আমরা প্রারম্ভিক মূলধন নির্ণয়, বিবরণ অলোক টাকা, অনিক টাকা। একদম শুরুতে দিয়েছি সমাপনী মূলধন 31/12/2019 ৮২,০০০ টাকা এবং ৬৩,২০০ টাকা। এটা কোথা থেকে দিলাম? আমরা প্রশ্ন থেকে বসিয়েছি। 2019 সালের 31 ডিসেম্বর তারিখে এই যে মূলধন দেওয়া ছিল অলোকের ৮২,০০০ এবং অনিকের ৬৩,২০০ টাকা, আমরা ওখান থেকে দিয়েছি। এর সাথে যোগ করেছি উত্তোলন। উত্তোলন আমরা বলেছিলাম আমাদের যোগ করতে হবে। উত্তোলন এখানে দেওয়া ছিল, উত্তোলনের পরিমাণ ছিল অলোকের ১২,০০০ টাকা এবং অনিকের ৭,৪০০ টাকা। আমরা এখানে দিয়েছি উত্তোলন লিখে ১২,০০০ এবং ৭,৪০০ টাকা যার যার ঘরে। আমাদের যোগফল আসলো ৯৪,০০০ টাকা অলোকের ক্ষেত্রে এবং অনিকের ক্ষেত্রে আসলো ৭০,৬০০ টাকা। এখন কি করব? আমরা বেতন বিয়োগ করব। বেতন কেবলমাত্র অলোকের ক্ষেত্রে ছিল ৭,২০০ টাকা। এই ৭,২০০ টাকা আমরা এখন বিয়োগ করব। ৭,২০০ আমরা বিয়োগ করলাম। এখানে বিয়োগফল নামলো ৮৬,৮০০ টাকা এবং অনিকের ক্ষেত্রে ৭০,৬০০ টাকা। এবার সর্বশেষ কাজ, এখানে লেখা ছিল 2019 সালের 31 ডিসেম্বর তারিখে 2019 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের লাভ ৩৫,০০০ টাকায় উপনীত হয়। এখন আমরা এই ৩৫,০০০ টাকা ৩:২ হারে বন্টন করে দেব। তোমরা লক্ষ্য করে দেখো, এখানে আমি দেখিয়ে দিয়েছি গণনা কার্য, আমি অঙ্কের মধ্যেই দেখিয়েছি, তোমরাও পরীক্ষার সময় অঙ্কের মধ্যে এভাবে দেখাবে। বিয়োগ করছি আমরা মুনাফা ৩৫,০০০ টাকা ৩:২ হারে। ৩৫,০০০ টাকা আমরা ৩ আর ২ যদি যোগ করি, অনুপাত ২ এর যোগফল আমরা পেয়ে যাই ৫। তো ৫/৩ এবং অনিকের ক্ষেত্রে ৫/২। আমরা এখানে পেয়ে যাব অলোকের ক্ষেত্রে ২১,০০০ এবং অনিকের ক্ষেত্রে ১৪,০০০। বিয়োগ করলে আমরা এখানে রেজাল্ট পেয়ে যাব ৬৫,৮০০ টাকা এবং ৫৬,৬০০ টাকা। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে অলোকের প্রারম্ভিক মূলধন ৬৫,৮০০ টাকা এবং অনিকের প্রারম্ভিক মূলধন ৫৬,৬০০ টাকা। খ নম্বর প্রশ্নে আমাদের কাছে চাওয়া হয়েছিল লাভ লোকসান সমন্বয় হিসাব প্রস্তুত করো। আমরা লাভ লোকসান সমন্বয় হিসাব প্রস্তুত করব। আমরা জানি যে আমাদের দুইটি জিনিস আমাদের ধরা হয়নি, তা হচ্ছে মূলধনের সুদ এবং উত্তোলনের সুদ। এখানে আমাদের বলা আছে যেটা মূলধন ও উত্তোলনের উপর বার্ষিক 10% হারে সুদ ধরা হয়নি। এখন আমরা মূলধনের সুদ এবং উত্তোলনের সুদ বসিয়ে দেব। মূলধনের সুদ আমরা প্রথমত নির্ণয় করব। এখানে উল্লেখ্য
মূলধনের সুদ ধরতে গেলে আমাদের ক নম্বর প্রশ্নে যে প্রারম্ভিক মূলধন নির্ণয় করেছিলাম, অলোকের ক্ষেত্রে যেটা ছিল 65,800 টাকা এবং অনিকের ক্ষেত্রে যেটা ছিল 56,600 টাকা, এই টাকার উপরে কি করতে হবে? আমাদের মূলধনের সুদ বের করতে হবে। অর্থাৎ প্রারম্ভিক মূলধনের উপরে আমরা মূলধনের সুদ বের করব 10% হারে। তো 10% হারে যদি 65,800 টাকার উপরে আমরা 10% হারে মূলধনের সুদ ধরি, অলোকের ক্ষেত্রে আসবে 6,580 টাকা এবং অনিকের ক্ষেত্রে 56,600 টাকার উপরে যদি আমরা মূলধনের সুদ ধরি তাহলে পেয়ে যাব 5,660 টাকা। এখানে দিয়েছি খ নাম্বার, অলোক ও অনিকের লাভ লোকসান সমন্বয় হিসাব 2019 সনের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের ডেবিট এবং ক্রেডিট। বিবরণ টাকা। ডেবিট দিকে দিয়েছি অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব, এই শিরোনাম। তার নিচে দিয়েছি মূলধনের সুদ। এখানে আমরা প্রথমত কি লিখব? মূলধনের সুদ। তাহলে অলোকের মূলধনের সুদ আমরা এখানে দিয়েছি 65,800 গুণ 10%, 6,580 টাকা এবং অনিকের ক্ষেত্রে 56,600 টাকার উপরে 10% আমরা নির্ণয় করলাম 5,660 টাকা। এই 6,580 টাকা এবং 5,660 টাকা আমরা যোগ করলাম, যোগফল পেয়ে গেলাম 12,240 টাকা। উত্তরণের উপরে সুদ আমাদের নির্ণয় করার প্রয়োজন নাই। উত্তরণের সুদ সরাসরি প্রশ্নের মধ্যে দেওয়া ছিল, সুতরাং আমাদের আর কষ্ট করে নির্ণয় করার প্রয়োজন নাই। এখানে দেওয়া ছিল এ উত্তোলনের উপর সুদ ছিল 600 টাকা এবং 370 টাকা। আমরা সরাসরি বসিয়ে দেব। উত্তোলনের সুদ অলোকের ক্ষেত্রে 600 টাকা এবং অনিকের ক্ষেত্রে 370 টাকা। যথারীতি এখানে আমাদের শিরোনাম করতে হবে অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব। উত্তোলনের সুদ অলোকের ক্ষেত্রে 600 টাকা এবং অনিকের ক্ষেত্রে 370 টাকা। আমরা প্রশ্ন থেকে সরাসরি বসালাম, এটা আমাদের নির্ণয় করার যেহেতু প্রয়োজন নাই। এখন 600 টাকা এবং 370 টাকার যোগফল আমরা এখানে বসিয়ে দেব 970 টাকা। আমাদের এই দুইটি সমন্বয় আমাদের বাদ ছিল, দুইটি সমন্বয় আমরা বসিয়ে দিলাম। আমাদের ডেবিট দিকের যেহেতু বড়, ডেবিট দিকের যোগফল আমরা বসাবো 12,240 টাকা এবং এটা আমরা ডান পাশেও বসিয়ে দেব 12,240 টাকা। এবার 12,240 টাকা থেকে এখানে উত্তোলনের সুদ ছিল 970 টাকা, আমরা বিয়োগ করলে পেয়ে যাই 11,270 টাকা। এই 11,270 টাকা হচ্ছে সমন্বয়জনিত ক্ষতি। আমরা শিরোনাম দেব অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব, নিচে লিখে দেব সমন্বয়জনিত ক্ষতির অংশ। 11,270 টাকা আমরা বন্টন করে দেব অলোক এবং অনিকের মধ্যে। তাহলে এই ক্ষতির অংশ থেকে অলোকের আসবে 11,270 গুণন 5-এর 3 ইকুয়াল 6,762 টাকা এবং অনিকের ক্ষেত্রে 11,270 টাকা গুণন 5-এর 2 4,508 টাকা। আমরা 5-এর 3 এবং 5-এর 2 কোথায় পেলাম? তোমরা প্রশ্নে ইতিমধ্যে লক্ষ্য করেছো লাভ লোকসান বন্টনের হার ছিল 3:2। তাহলে অনুপাতের যোগফল কত ছিল? 3 আর 2 যোগফল ছিল হচ্ছে 5। তাহলে এখানে অলোকের ক্ষেত্রে 5-এর 3 এবং অনিকের ক্ষেত্রে 5-এর 2। এ কারণে আমরা এখানে 5-এর 3 এবং 5-এর 2 দিয়েছি। তাহলে আমাদের খ নম্বর প্রশ্নের উত্তর এখানে শেষ। আমরা সমন্বয়জনিত ক্ষতির অংশ পেয়ে গেলাম। অলোকের ক্ষেত্রে 6,762 টাকা এবং অনিকের ক্ষেত্রে 4,508 টাকা। গ নম্বর প্রশ্নে আমাদের কাছে চাওয়া হয়েছে অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব প্রস্তুত করো। আমরা এখন অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব প্রস্তুত করব। তোমরা দেখো এখানে আমরা শিরোনাম দিয়েছি অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব, যথারীতি ডেবিট
এবং ক্রেডিট দিয়েছি। তারিখ বিবরণ অলোক টাকা অনিক টাকা, তারিখ বিবরণ অলোক টাকা অনিক টাকা। একদম প্রথমেই আমরা কি করব, প্রশ্নের প্রথমে যে দেওয়া ছিল মূলধন, আমরা সেই মূলধন বসাবো। 2019 সালের ডিসেম্বরের 31 তারিখে মূলধন দেওয়া ছিল 82,000 টাকা এবং 63,200 টাকা। আমরা ব্যালেন্স বিডি লিখে 82,000 এবং 63,200 টাকা বসাবো। আমরা আবারও প্রশ্ন থেকে দেখি, 2019 সালের 31 ডিসেম্বর তারিখে উত্তোলন, মুনাফার অংশ এবং অলোকের বেতন সমন্বয়ের পর তাদের মূলধন দাঁড়ায় যথাক্রমে 82,000 এবং 63,200 টাকা। আমরা এই টাকাই এখানে দিয়েছি, ব্যালেন্স বিডি লিখে 82,000 টাকা এবং 63,200 টাকা। তারপরে যেটা ছিল লাভ লোকসান সমন্বয় হিসাবে মূলধনের সুদ দিয়েছিলাম ডেবিট দিকে। আমরা জানি লাভ লোকসান সমন্বয় হিসাবের যে আইটেমগুলো ডেবিট দিকে থাকে, অংশীদারদের সমন্বিত মূলধন হিসাবে ওই আইটেমগুলো ক্রেডিট দিকে বসে। আবার লাভ লোকসান সমন্বয় হিসাবের যে আইটেমগুলো ক্রেডিট দিকে থাকে, অংশীদারদের সমন্বিত মূলধন হিসাবে ওই আইটেমগুলো ডেবিট দিকে আসে। তো আমরা মূলধনের সুদ যেহেতু লাভ লোকসান সমন্বয় হিসাবে ডেবিট দিকে ছিল, এখন আমরা এখানে ক্রেডিট দিকে বসাচ্ছি। মূলধনের সুদ লিখে অলোকের ঘরে দিয়েছি 6,580 টাকা এবং অনিকের ঘরে দিয়েছি 5,660 টাকা। লাভ লোকসান সমন্বয় হিসাবে ক্রেডিট দিকে ছিল দুইটি দফা, একটি ছিল হচ্ছে উত্তোলনের সুদ আর একটি ছিল ক্ষতির অংশ। তো আমরা লাভ লোকসান সমন্বয় হিসাবের যেহেতু ক্রেডিট ছিল, আমরা এখন অংশীদারদের সমন্বিত মূলধন হিসেবে ডেবিট পাশে বসাবো। এখানে শিরোনাম দিয়েছি লাভ লোকসান সমন্বয় হিসাব, উত্তোলনের সুদ 600 টাকা এবং 370 টাকা। ক্ষতির অংশ আমরা নির্ণয় করেছিলাম 6,762 টাকা এবং 4,508 টাকা। এখন আমরা ব্যালেন্স নির্ণয় করব। আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রেডিট পাশ বড়, অলোকের ঘরের 82,000, তার সাথে যোগ করলাম 6,580, আমরা পেয়ে গেলাম 88,580। যেহেতু 88,580 বড়, আমরা এটা দুই পাশেই বসাবো। অলোকের ঘরে যেহেতু এখানে বসিয়েছি, এ পাশেও আমরা অলোকের ঘরে দেব 88,580। এখন এই 88,580 থেকে উত্তোলনের সুদ আর ক্ষতির অংশ 600 টাকা এবং 6,762 টাকা বাদ দেব। তাহলে আমরা ব্যালেন্স সিডি পেয়ে যাই অলোকের ঘরে 81,218 টাকা। এবার আমরা আসি অনিকের ঘরে। অনিকের এখানে আছে 63,200 টাকা এবং এখানে মূলধনের সুদ আছে 5,660 টাকা। আমরা যোগ করলে পেয়ে যাই 68,860 টাকা। আমরা এপাশেও বসিয়ে দেব অনিকের ঘরে 68,860 টাকা। এই 68,860 টাকা থেকে এখন আমরা বিয়োগ করব উত্তোলনের সুদ 370 টাকা এবং ক্ষতির অংশ 4,508 টাকা। তাহলে আমরা পেয়ে যাব 63,982 টাকা। আমরা এখন দেখতে পাচ্ছি তাদের সমন্বয়কৃত সমাপনী মূলধন হচ্ছে অলোকের ক্ষেত্রে 81,218 টাকা এবং অনিকের ক্ষেত্রে 63,982 টাকা। আমরা ব্যালেন্স সিডিকে পরবর্তী বছরের ব্যালেন্স বিডি হিসাবে স্থানান্তর করি। তাহলে যেহেতু অঙ্কটি আগে ছিল 2019 সাল, এখন হয়ে যাবে 2020 সাল এবং এখানে যেহেতু ডিসেম্বর মাস ছিল 31, পরবর্তী বছরের জানুয়ারির 1 তারিখ আমরা এখানে দেব ব্যালেন্স বিডি। ওখানে সিডির টাকাটাই এখানে আমরা বিডিতে বসিয়ে দেব 81,218 টাকা এবং 63,982 টাকা। তাহলে এই ছিল আমাদের অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব। আশা করি অঙ্কটি সবাই বুঝতে পেরেছ।